চন্দনা বিয়ে হয়ে আসার পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকেদের সবসময় ভয় পেয়ে থাকে। তার শ্বশুরবাড়ির লোকেরা যে একেবারে অন্য প্রকৃতির মানুষ সেটা চন্দনা বুঝতে পারে না, কারণ সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি যে তার শ্বশুরবাড়িতে আসার পর সে শান্তি পেতে পারে। বৌমা, তুমি ঘরে গিয়ে আরাম করো, সবেমাত্র বাপের বাড়ি থেকে এসেছো। কালকে সকালবেলা 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বে, তারপর কিন্তু তোমার রান্না বান্নার প্রথম অনুষ্ঠান পালন হবে। শাশুড়ি মায়ের কথা শুনে চন্দনা চুপচাপ ঘরে চলে যায়, কিন্তু চন্দনার কিছুতেই ঘুম আসতে চায় না, যার ফলে সে নিজের ঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। আমি আমার ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করে আলমারিতে রেখে দিই, তারপর ঘরটা ভালো করে পরিষ্কার করব। আমাকে সবসময় আমার শ্বশুরবাড়ি পরিষ্কার করে রাখতে হবে। কোথাও কোনো ময়লা নোংরা থাকলে আমার বর কিংবা শাশুড়ি মা রেগে যেতে পারে। এই ভেবে চন্দনা বিয়ের শাড়ি পর্যন্ত ছাড়ে না, সে তার ঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। যা দেখে চন্দনার স্বামী আকাশ ভীষণই অবাক হয়ে বলে, এ কি চন্দনা, তুমি আমাদের ঘর পরিষ্কার করছো কেন? তুমি তো আজকে এই বাড়িতে এসেছো আর আজকে এরকম কাজ করতে শুরু করে দিয়েছো। আর তাছাড়া আমাদের বাড়িতে ঘর দালান পরিষ্কার করার জন্য কাজের দিদি আছে, তোমাকে এইসব কাজ করতে হবে না। তুমি তোমার বিয়ের শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, তারপর একটু শান্তি করে বসো, বুঝেছো? না না, শ্বশুর বাড়িতে এসে আবার শান্তির কি দরকার আছে? তোমাদেরকে খুশি করে চলতে হবে, এটাই তো প্রকৃত বউয়ের ধর্ম। তাই আমি যখন কাজ করব তখন আমাকে দয়া করে বাধা দিও না প্লিজ। তোমাকে ওইসব পুরনো কথাবার্তা কে শিখেছে আমি জানি না, তাই তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। আমি ঘুমিয়ে পড়লাম। আকাশ এই কথা বলেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঘর পরিষ্কার করতে করতে অনেকটাই রাত হয়ে যায়, কিন্তু আকাশ যেহেতু চন্দনাকে ওরকম ভাবে বকাবকি করে, তাই সারা রাত চন্দনা সেই কথাটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, যার ফলে তার ঘুমাতেও খুবই অসুবিধা হয়। আকাশ আমাকে ওইভাবে কেন বললো? ও আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে না তো? আমি আমাদের ঘর পরিষ্কার করব না তো কার ঘর পরিষ্কার করব? এভাবেই সারাটা রাত কেটে যায়, কিন্তু পরের দিন চন্দনার ঘুম থেকে উঠতে প্রায় আধ ঘন্টা দেরি করে ফেলে, কারণ সারাটা রাত সে ঠিকমতো ঘুমাতে পারে না। ঘুম থেকে ওঠার পর সে ঘড়ির দিকে তাকিয়ে ভীষণই ভয় পেয়ে যায়। এ বাবা, এবার কি হবে? কালকে শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিল যে সকাল 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে রান্না করে যেতে, কিন্তু আমার ঘুম ভাঙতে তো 8টা বেজে গেল। মা মনে হয় এবার আমার উপর রেগে যাবে আর আমাকে বকাবকি করবে। শ্বশুর বাড়িতে এসে আমি এরকম ভাবে অশান্তির সৃষ্টি করব? চন্দনা এই ভেবে ভয়ে ভয়ে রান্নাঘরে যায়, কিন্তু রান্নাঘরে গিয়ে সে দেখে তার শাশুড়ি মা শ্রাবন্তী দেবী এবং এক ননদ কুমারী দুজনে মিলে রান্নাবান্না সেরে রেখেছে, যা দেখে চন্দনা আরো বেশি ভয় পেয়ে যায়। মা, আমার আধ ঘন্টা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর আপনারা দুজনে মিলে কেন রান্নাবান্না করলেন? আজকে তো আমার রান্না করার কথা ছিল। আরে ঠিক আছে বৌমা, তুমি এরকম করে বলছো কেন? বিয়ের সময় অনেক অনুষ্ঠান হয়েছে, তাই তুমি হয়তো ক্লান্ত ছিলে, সেই জন্য শান্তিতে একটু ঘুমাচ্ছিলে। তাই আমি আর আমার মেয়ে দুজনে মিলে রান্না করে নিয়েছি, তুমি চিন্তা করো না। তোমার যদি মনে হয় তুমি আর একটু ঘুমাতে পারো। মা মনে হয় মিষ্টি কথাই আমাকে বকা দিচ্ছে। আমি সত্যি আধ ঘন্টা বেশি ঘুমিয়ে ঠিক করিনি। ইস, আমার কি লজ্জা লাগছে। কেন যে আমি এতটা ঘুমাতে গেলাম কে জানে। আসলে চন্দনার শাশুড়ি মা এবং ননদ যে ভালো মনে তার জন্য রান্না বান্না করেছে, চন্দনা সেটা বুঝতেও চায় না, সেজন্য সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। অন্যদিকে চন্দনার শাশুড়ি মা এবং ননদ যখন রান্নাঘর থেকে বেরিয়ে যায়, তখন চন্দনা কিছুতেই নিজের মনকে মানাতে পারে না, কারণ তার মনে যেন সবসময় একটা অশান্তি চলতেই থাকে। চন্দনা মনে মনে এবার ঠিক করে সে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য আবার ভালো মন্দ খাবার রান্না বান্না করবে। আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন মা আর বোন ডায়েট করতো বলে দুপুরবেলা ভাত খেত না, সবসময় রুটি খেত। আমি বরঞ্চ এখন সবার জন্য গরম গরম রুটি বানিয়ে দিই। কি জানি, হয়তো আমার শাশুড়ি মা ননদ ডায়েট করে, আমি রুটি আর বিভিন্ন রকম তরকারি বানিয়েছি দেখলে ওরা খুব খুশি হবে, আর ওরা যে রান্নাগুলো করে রেখেছে সেগুলো বাদবাকি সবাই খেয়ে নেবে। এই ভেবে চন্দনা নিজের জন্য আবার গরম গরম রুটি, ঢেঁড়সের তরকারি, কুমড়া আলুর তরকারি ইত্যাদি রান্না করে। সে যখন দুপুরবেলা সবাইকে খাবার পরিবেশন করে, তখন তার শাশুড়ি মা এবং ননদ রুটি তরকারি দেখে খুবই রেগে যায়, কারণ দুপুরে তারা মোটেই রুটি খেতে পছন্দ করে না।
এ কি বৌদি, আমি আর মা সকালবেলা এত কষ্ট করে সবার জন্য রান্না করলাম, ভাবলাম তোমাকে আমাদের হাতে রান্না খাওয়াবো, আর তুমি আবার আমাদের জন্য রুটি তরকারি রান্না করেছো কেন? একে আগে থেকে রান্না বান্নার পরিমাণ বেশি হয়ে গেছে, তারপর তুমি আবার রুটি তরকারি করলে, এগুলো তো নষ্ট হবে বলো। হ্যাঁ বৌমা, আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে, খাবার দাবার অপচয় করা একদমই ভালো নয়, আর আমরা বাসি খাবার খেতে অভ্যস্ত নই। তাই তুমি যখন দেখলে আমরা রান্না করেছি, তাহলে তুমি পাকামি করে আবার কেন রান্না করলে? একবার তো আমাকে জিজ্ঞাসা করে নিতে পারতে। শাশুড়িমা এবং ননদের মুখে এরকম কথা শুনে চন্দনা ভয়ের চোটে ঠকঠক করে কাঁপতে শুরু করে, কারণ সে মনে করে সে হয়তো এক মহা অন্যায় করে ফেলেছে। এমনকি চন্দনা তার শাশুড়ি মায়ের পা জড়িয়ে কান্নাকাটি করতে শুরু করে দেয়। আমি বুঝতে পারিনি মা, প্লিজ আমাকে বকাবকি করবেন না, আমার খুব ভুল হয়ে গেছে। আমি ভেবেছি আপনারা হয়তো ডায়েট করেন, তাই আমি আবার রুটি তরকারি রান্না করেছি। আমি তো নতুন বউ, তাই শাশুড়ি মা ননদ রান্না করবে, আমি বসে বসে খাবো, এটা তো শোভা পায় না। আমাকে প্লিজ এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনারা যদি আমাকে এই বাড়ি থেকে বার করে দেন, তাহলে আমি কোথায় যাব? নতুন বৌমার এরকম অবস্থা দেখে তার পরিবারের লোকেরা ভীষণই অবাক হয়। আরে কি করছো বৌমা, এরকম পা ধরে কান্নাকাটি করছো কেন? আমি তোমাকে একটা সাধারণ কথা বলেছি, আর তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে যাবো কেন আমি? তুমি একটু বেশিই ভাবছো। উঠে পড়ো, আমাদের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করো। এই শুনে চন্দনা চুপ করে যায় আর সবার সাথে খাবার খেতে বসে পড়ে, কিন্তু চন্দনা শান্তি করে কিছুই খেতে পারে না। আমি যদি সবার সামনে মন খুলে খাওয়া দাওয়া করি, তাহলে আমাকে ওরা খারাপ ভাববে, তাই আমি একটু কম কম খাবো। বৌদি, এইটুকু পাখির মতো ডাল ভাত খেলে তোমার হয়ে যাবে? আমাদের বাড়িতে তোমাকে লজ্জা করে খাবার খেতে হবে না, কারণ আমরা কিন্তু সবাই খাবার খেতে পছন্দ করি, তাই তুমি মন খুলে খাওয়া দাওয়া করতে পারো। এই বলে কুমারী চন্দনার পাতে বেশি বেশি করে খাবার তুলে দেয়, কিন্তু চন্দনা না চাইতেও ভয়ের চোটে সব খাবার খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু সবসময় উল্টো পাল্টা চিন্তা ভাবনা করার জন্য চন্দনার ভীষণ জ্বর আসে। এ কি বৌমা, তুমি শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি? দেখে তো মনে হচ্ছে তোমার জ্বর হয়েছে। দাঁড়াও, আমি আমার মেয়েকে বলছি, ও ডাক্তার ডেকে দেবে। না না মা, আমার জন্য ডাক্তার ডাকতে হবে না, আমি এখনই উঠে পড়ছি। তারপর আমি আপনাদের জামা কাপড় ধুয়ে দেব, ঘরবাড়ি পরিষ্কার করে দেব, আর রাত্রিবেলা সবার জন্য রান্না বান্না করব। আমার কিছু হয়নি মা, আমি একদম ঠিক আছি, আপনি দয়া করে রাগ করবেন না। আরে তুমি সবসময় এরকম করে কথা বলো কেন? তুমি যেদিন থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো, সেদিন থেকে আমরা চাইছি তুমি যাতে সুখে শান্তিতে সংসার করতে পারো, কিন্তু তুমি সবসময় ভয় পেয়ে থাকো কেন? আমরা কি বলেছি তোমাকে বাড়ির কাজ করতে হবে? তুমি যেই কাজগুলো বললে তা করার জন্য আমাদের বাড়িতে চাকর আছে, তুমি সবসময় সবকিছু নিজের ঘাড়ে কেন টেনে নেবে? শাশুড়ি মা এই কথা বলে বৌমাকে চুপ করিয়ে দেয়। যথারীতি বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসা হয়। ডাক্তারবাবু ওষুধ লিখে সেখান থেকে চলে যায়। সেদিন থেকে চন্দনার শ্বশুরবাড়ির লোকেরা তার খেয়াল রাখতে শুরু করে, তাকে এখন খাট থেকে নামতে পর্যন্ত দেয় না। চন্দনা শাশুড়িমা এবং ননদ তাকে 3 বেলা রান্না বান্না করে খাওয়ায়। অন্যদিকে তার শ্বশুরমশাই এবং স্বামী তার জন্য যাবতীয় যা যা জিনিসপত্র কিনে নিয়ে আসে। সুতরাং চন্দনা এখন সারাদিন শান্তিতে আরাম করে। আমি এখানে আসার পর যে এতটা শান্তি পাবো আমি সত্যিই ভাবিনি। মা, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি তো আপনাদের জন্য কিছুই করতে পারছি না। আমি এই বাড়ির বউ হয়ে ঠিকমতো কোনো দায়িত্ব পালন করতে পারছি না। সেই কারণেই দেখুন না, এখানে আসার পর আমার শরীর খারাপ হয়ে গেল। তুমি আমার বৌমা নও, তুমি এই বাড়ির মেয়ে, তোমার আবার দায়িত্ব কিসের? তোমাকে তো আমি নিজের মেয়ে বানিয়ে এই বাড়িতে এনেছি। আর তোমাকে এসব কথা কে শিখিয়েছে যে তোমার বিয়ে হয়ে গেছে মানে তোমাকে শ্বশুর বাড়ির প্রতিটি ডিউটি পালন করতে হবে? শ্বশুর বাড়িতে আসার পর তুমি যদি বাপের বাড়ির মতো শান্তি না পাও, তাহলে আর হলো কি? বাপের বাড়িতে শান্তি পাওয়ার কথা শুনে চন্দনার চোখে জল চলে আসে, কারণ সে বাপের বাড়িতে কোনোদিনও শান্তি পায়নি। চন্দনা যখন নিজের বাপের বাড়িতে ছিল, তখন তার মা এবং বোন মিলে তার উপর অনেক অত্যাচার করেছে। চন্দনার নিজের মা হয়েও বিপাশা দেবী সবসময় চন্দনার বোনের কথা শুনতো আর চন্দনার সঙ্গে খারাপ ব্যবহার করত। চন্দনার বোন যেহেতু একটা বড় অফিসে চাকরি করত, তাই সংসারে তার দাম অনেক বেশি ছিল।
কিরে, তোর বোন অফিসে কাজ করতে যাবে আর তুই বেলা 8টা পর্যন্ত ঘুমাচ্ছিস? তোর ঘুম ভাঙছে না কেন? ওদিকে তোর বোন না খেয়ে অফিস চলে যাচ্ছে। তাড়াতাড়ি ওঠ, সবার জন্য রান্না কর। হ্যাঁ মা, এই তো করে দিচ্ছি। আসলে কালকে রাত্রিবেলা আমার খুব জ্বর এসেছিল, তাই আমি ঘুম থেকে উঠতে পারিনি। এই শুনে বিপাশা দেবী খুবই রেগে যায় আর সে রাগের চোটে বাথরুম থেকে এক বালতি জল নিয়ে এসে চন্দনার গায়ে ঢেলে দেয়। যা, এই ভেজা কাপড় পরে রান্নাঘরে গিয়ে তুই রান্না করবি, তাহলেই তোর উচিত শাস্তি হবে। কারণ তোর অনেক মুখ হয়েছে, এখন শুধু শান্তি আর আরাম পছন্দ করছিস, কোনো কাজ ঠিক মতো করতে চাইছিস না। শ্বশুর বাড়িতে গিয়ে এত আরাম করলে তোর শাশুড়ি মা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এভাবেই বাপের বাড়িতে এত অত্যাচার পেয়ে চন্দনা জীবনে শান্তি কাকে বলে সেটাই ভুলে যায়। তাই শ্বশুর বাড়িতে আসার পর সে ভাবতে পারে না সে শান্তির অধিকারী হতে পারে। এসব ঘটনা শুনে চন্দনার শ্বশুর বাড়ির লোকেদের খুবই খারাপ লাগে, কারণ চন্দনার যখন আকাশের সঙ্গে বিয়ে ঠিক হয় তখন চন্দনার বাবা মা কিংবা বোন কেউই খুশি ছিল না। নেহা চন্দনার বোনকে দেখতে গিয়ে তার শ্বশুর বাড়ির লোকেরা চন্দনাকে পছন্দ করে, তাই আকাশের সঙ্গে চন্দনার বিয়েটা সম্ভব হয়। আমি সব বুঝতে পেরেছি বৌমা, কিন্তু তুমি তো এখন আমাদের বাড়িতে আছো, তাই তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি সারাদিন এখানে শুয়ে বসে আরাম করবে, শান্তিতে জীবন কাটাবে, তোমাকে কোনো ভয় পেতে হবে না। শাশুড়ি মায়ের কথা শুনে চন্দনা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে চন্দনার জীবনে শান্তির কোনো অভাব থাকে না। তন্দ্রা তার মা প্রিয়া দেবী এবং বাবা রঞ্জনবাবুর সঙ্গে বসবাস করে। তন্দ্রা অনেক লম্বা ছিল এবং তাকে দেখতেও অনেক সুন্দর ছিল। সে বিবাহযোগ্য হয়ে উঠলে তার বাবা তন্দ্রার সঙ্গে অমলের বিয়ে ঠিক করে দেয়। তন্দ্রা নিজের বিয়ে নিয়ে খুবই উৎসাহিত ছিল। বিয়ের দিন যত এগিয়ে আসে তন্দ্রার মন ততই আনন্দে ভরে ওঠে। বিয়ের দিন তন্দ্রা বউ সেজে বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়, কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেলেও অমল তন্দ্রাকে বিয়ে করার জন্য আসে না। এইবার কি হবে? বিয়ের সময় তো পার হয়ে যাচ্ছে, অমল এখন এসে পৌঁছালো না। ও না আসলে আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। হাই হাই, এ কি হয়ে গেল? এ কোন বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করলাম? তুমি এমন কান্নাকাটি করো না, আত্মীয় স্বজনরা আমাদের উপর হাসাহাসি করবে, ভাববে আমাদের মেয়ের কোনো দোষ আছে, তাই বর বিয়ে করতে আসেনি। দয়া করে তুমি চুপ করো। আমি অমলের মাকে বারবার ফোন করছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। আমার আগে থেকে অমলকে সন্দেহ হচ্ছিল। ও আমার সাথে ঠিকমতো ফোনে কথাও বলতো না, আমাকে ইগনোর করতো। তোমাদেরকে আমি বলেছিলাম ভালো করে খোঁজ খবর নিয়ে ওই বাড়িতে আমার বিয়ে ঠিক করো, কিন্তু তোমরা কেউ আমার কথা শোনোনি। এবার আমার কি হবে? বিয়ে বাড়িতে উপস্থিত সকল আত্মীয় স্বজন তন্দ্রা ও তার পরিবারের নামে নানান রকম কথা বলতে শুরু করে দেয়। সেই মুহূর্তে তন্দ্রার বাবা তার মেয়েকে লগ্নভ্রষ্টা হওয়ার থেকে বাঁচানোর কোনো উপায় পায় না। সে বিয়েতে উপস্থিত মিষ্টির কারিগর বেটে বাড়ির মালিক সঞ্জয় বাবুর সাথে কথা বলে। দাদা, আপনি দয়া করে আমাদের মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়া থেকে বাঁচান। আপনি আপনার বেটে ছেলে তমলের জন্য মেয়ে খুঁজছিলেন, আমি জানি। আপনি দয়া করে তন্দ্রার সাথে তমলের বিয়ে দিয়ে দিন, না হলে সারা জীবন আমার মেয়ের আর বিয়ে হবে না। দয়া করে আমাকে উদ্ধার করুন। রঞ্জন বাবুর কথা শুনে সঞ্জয় বাবু এবং তার ছেলে তমাল ভীষণ অবাক হয়ে যায়। তন্দ্রা এবং তার মাও রঞ্জন বাবুর এমন অদ্ভুত কথা শুনে তার উপর ভীষণ রেগে যায়। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ওই বেটে বাড়িতে আমি কিছুতেই বিয়ে করব না। এর থেকে ভালো আমি বিষ খেয়ে মরে যাব। বিয়ের পর সবাই আমার উপর হাসাহাসি করবে। এই বেটে ছেলেটার বাড়ির সবাই বেটে, এমন বেটে শ্বশুর বাড়িতে আমি কিছুতেই বিয়ে করব না। তন্দ্রা বেটে শ্বশুর বাড়িতে কিছুতেই বিয়ে করার জন্য রাজি হয় না, কিন্তু তার বাবা তাকে জোর করায় সে বিয়ের জন্য রাজি হতে বাধ্য হয়। তন্দ্রার সঙ্গে তমলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। তমাল তার বাবা সঞ্জয় বাবু এবং তার মা লিপি দেবীর সঙ্গে বসবাস করে। তারা তিনজনেই বেটে হওয়ায় সবাই তাদের বাড়িকে বেটে বাড়ি নাম দিয়েছিল। সঞ্জয় বাবু এবং তমাল দুজনে মিলে মিষ্টির ব্যবসা করে সংসার চালাতো। বিয়ের পর আমার বিয়ে হচ্ছিল না, হতো না, তাই বলে আমাকে এই বেটে শ্বশুর বাড়িতে এসে সংসার পাততে হবে আমি কোনোদিনও ভাবিনি। এদের তিনজনকে ম্যাগনিফাইং গ্যাস দিয়ে খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। এমন বাড়িতে আমার মতো লম্বা সুন্দরী মেয়ে বউ হিসেবে মানায় না। বৌমা,
তুমি এমন করে বলছো কেন? আমরা বেটে বলে কি মানুষ নই? আর আমরা তো তোমাকে আমাদের বাড়ির বৌমা করে নিয়ে আসিনি। তোমার বাবাই তো আমার স্বামীর হাতে পায়ে ধরে তোমাকে উদ্ধার করার জন্য কান্নাকাটি করছিল। আপনাদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি আপনাদের বাড়ির বৌমা হয়ে এসেছি। আপনারা বর্তে গেলেন, না হলে কেউ আপনাদের এই বেটে ছেলেকে বিয়ে করতো না। যত না হাইট, তার থেকে বড় বড় কথা। বাটকুল শাশুড়ি, বাটকুল শ্বশুর আর বাটকুল বর, তিনটেকে দেখলেই মাথা গরম হয়ে যায়। তোমার যদি এতই সমস্যা হয় আমাদের সঙ্গে সংসার করতে, তাহলে তোমার বাবাকে তো বলতে পারো যে তোমাকে এখান থেকে নিয়ে যেতে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। বেশি কথা বলবে না। সকাল থেকে উঠে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট পেলাম না। যান, আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আসুন। আর হ্যাঁ, আমার বাবা মা আমার জন্য মাইক্রো ওভেন পাঠিয়েছে। ওটা রান্নাঘরে টেবিলের উপর রাখা আছে। আজকে মাইক্রো ওভেনে আমার স্যান্ডউইচটা বানিয়ে দিন, আমি স্যান্ডউইচ খাবো। লিপি দেবী তার বৌমার জন্য স্যান্ডউইচ বানাতে চলে যায়, কিন্তু মাইক্রো ওভেনটা অনেক উঁচু টেবিলে রাখা ছিল, তাই লিপি দেবীর কিছুতেই অত উঁচুতে হাত পৌঁছায় না। স্যান্ডউইচ বানাতে দেরি হওয়ায় তন্ত্রা রান্নাঘরে আসে। সে দেখে যে তার বেটে শাশুড়ি হাজার চেষ্টা করেও টেবিলের উপর রাখা মাইক্রো ওভেন পর্যন্ত পৌঁছাতে পারছে না। কি অবস্থা! মাইক্রো ওভেন পর্যন্ত পৌঁছাতে পারছেন না। আপনার জন্য আমি এবার মিনিয়েচার কিচেনের সব জিনিসপত্র কিনে আনবো, তাহলে দেখবেন আপনার রান্না করতে খুব সুবিধা হবে। মিনিয়েচার কিচেন মানে বোঝেন তো? মিনিয়েচার কিচেনের সব জিনিস ছোট ছোট হয়। তমাল ও সঞ্জয় বাবু লিপি দেবী ও তন্দ্রার কথা শুনতে পায়। আরে মা, তুমি চিন্তা করো না, আমি তোমায় স্যান্ডউইচ বানানোর ব্যবস্থা করে দিচ্ছি। তোমার বৌমাকে তুমি আজকে স্যান্ডউইচ খাওয়াবে। আমরা বেটে, আমাদের হাত অত উঁচুতে পৌঁছাবে না, তাই এটাই তো স্বাভাবিক। এই বলে তমাল তার মাকে একটি টুল এনে দেয় এবং লিপি দেবীকে সেই টুলের উপর উঠে যেতে বলে। লিপি দেবী টুলের উপরে উঠে তন্দ্রার জন্য মাইক্রো ওভেনে স্যান্ডউইচ বানিয়ে দেয়। বৌমা, আমরা বেটে হতে পারি, কিন্তু আমাদের বুদ্ধি অনেক লম্বা, বুঝলে? তাই তোমার সব পরীক্ষায় তোমার বেটে শাশুড়ি হেসে খেলে পাস করে যায়। ধেত, শাশুড়ি মাকে অপমান করার জন্য কত কষ্ট করে অত উঁচু টেবিলে মাইক্রোওভেনটা তুলে রাখলাম, তবুও এই বেটে বর আর শ্বশুরটা এসে সব ভেস্তে দিল। কথায় আছে না, ডাঁটাদের মাথায় গাটা গাটা বুদ্ধি থাকে, এরা হলো তারই প্রকৃষ্ট উদাহরণ। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন তন্দ্রার ছোটবেলার প্রিয় বান্ধবী রিমা তন্দ্রাকে ফোন করে। তন্দ্রা, কেমন আছিস? তন্দ্রা, আমি তোর বিয়ের ব্যাপারে কাকু কাকিমার কাছ থেকে সবকিছু শুনলাম। তোর অমন বেটে শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে বল। শোন না, কালকে আমার আর শুভর ম্যারেজ অ্যানিভার্সারি। তুই তোর বর আর শ্বশুর শাশুড়িকে নিয়ে অবশ্যই আসবি, কেমন? তন্দ্রা তার বেটে শ্বশুর বাড়ির লোকেদেরকে নিয়ে রাস্তায় বেরোতে ভীষণ লজ্জাবোধ করত, তাই সে কিছুতেই তাদেরকে নিয়ে রিমার বাড়িতে যেতে রাজি হয় না। কিন্তু রিমা অনেক জোর করায় সে রাজি হয়ে যায়। তন্দ্রা তার বেটে শ্বশুর বাড়ির লোকেদের নিয়ে রিমা ও শুভর ম্যারেজ অ্যানিভার্সারিতে যায়। সকলে তাদের উপর অনেক হাসাহাসি করতে থাকে। তন্দ্রা, তুই ওর কথায় কিছু মনে করিস না। তুই তো জানিস ও বরাবরই এরকম ইয়ার্কি করে। কিন্তু যাই বল, তোকে দেখে মনে হচ্ছে বিয়ের পরে তোর 3টে বাচ্চা হয়ে গেছে। তোর শ্বশুর শাশুড়ি আর বরকে দেখে তোর ছেলে মেয়ে মনে হচ্ছে। শুভ ও রিমার কথা শুনে তন্দ্রা ভীষণ অপমানিত বোধ করে। সে তার বেটে শ্বশুর বাড়ির লোকেদের উপর ভীষণ রেগে যায়। অন্যদিকে তাদের এমন খারাপ খারাপ কথা শুনে তমাল, রঞ্জন বাবু এবং লিপি দেবীরও ভীষণ খারাপ লাগে। আমাদের ইনভাইট করে ডেকে নিয়ে এসে এমন করে অপমান করার কোনো মানে হয় না। এইরকম পরিস্থিতিতে পড়তে হবে জানলে আমরা কখনোই আসতাম না। আপনাদের অপমান বোধ হচ্ছে? আমার তো মনে হয় সব অপমান আপনাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। যাকগে, এসে গেছে যখন পেট ভরে খাবারও পেয়ে যাবেন। দেখবেন আবার বেশি খেয়ে ফেলবেন না যেন। ছোট পেট তো, বেশি খাবার ধরবেও না যদিও। তন্দ্রা আর অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে আসে। তন্দ্রা তাদেরকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন, শাশুড়ি মা, আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে আর বাথরুমের কলে অনেক আয়রন পড়ছে, খুব স্লো জল পড়ছে, অনেক জামা কাপড় কাচতে বাকি আছে। আপনি বাগানের পাতকুয়া থেকে জল তুলে সব জামা কাপড় কেচে দিন। যান, বেশি দেরি করবেন না। একটু পরেই সন্ধ্যা হয়ে গেলে জামা কাপড় শুকাতে অনেক সময় লেগে যাবে। কি? আমি পাতকুয়া থেকে কিভাবে জল তুলে কাপড় কাচবো? তুমি তো ভালো করেই জানো যে আমি বেটে, পাতকুয়া থেকে জল তুলতে আমার অসুবিধা হয়। আমি কাপড় কাচতে পারবো না। যদি কোনো বিপদ হয় তখন কি হবে? আমি কোনো কথা শুনতে চাই না, ওকে? আপনি দড়িতে বালতি বেঁধে জল তুলুন আর কাপড় কাচুন, দেখবেন আপনার আর কোনো অসুবিধা হবে না। লিপি দেবী তন্দ্রার কথা মতো বাগানে পাতকুয়া থেকে জল তুলে কাপড় কাচতে শুরু করে। তার পাতকুয়া থেকে বালতি করে জল তুলতে ভীষণ অসুবিধা হয়।
উফ, আমি আর পারছি না, যে ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে বালতি করে পাতকুয়া থেকে জল তুলে কাপড় কাচা যায়? আবার কাপড় না ধুয়ে দিলে বৌমা আমাকে হাজারো কথা শোনাবে। এই বলে লিপি দেবী কোনো রকমে জল তুলে আবার কাপড় কাচতে থাকে। পাতকুয়ার জলের টোল অনেক নিচু হওয়ায় তার জল তুলতে ভীষণ কষ্ট হয়। জল তোলার সময় তার পা মাটি থেকে উঠে আসে। হঠাৎ করে লিপি দেবী পা পিছলে পাতকুয়ার মধ্যে পড়ে যায়। সে অসম্ভব চিৎকার করতে শুরু করে। তন্দ্রা তার বেটে শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনতে পায়। ওই যে বেটে বুড়ি পড়েছে পাতকুয়ার জলে। আমি জানতাম ওই বেটে গুড়গুড়ি কিছুতেই পাতকুয়া থেকে জল তুলতেই পারবে না। ঠিক তাই, মর বুড়ি, তুই মর। একটা নাটকি মরলে বাকি দুটোর ব্যবস্থা আমি ঠিক করে দেব। সেই মুহূর্তে সঞ্জয় বাবু এবং তমাল মিষ্টির দোকান থেকে বাড়ি ফিরে আসে। তারা লিপি দেবীর চিৎকার শুনতে পায়। বাঁচাও বৌমা, আমি জলে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমি মরে যাব, দয়া করে বাঁচাও আমাকে। তমাল, ওইটা তো তোর মায়ের গলার আওয়াজ রে, কিন্তু ও এখন এভাবে চিৎকার করছে কেন? কি হলো? বৌমা তো বাড়িতে আছে, ও কি শাশুড়ির আওয়াজ শুনতে পাচ্ছে না? বাবা, আমার মনে হয় মা কোনো ভয়ঙ্কর বিপদে পড়েছে। পাতকুয়ার দিক থেকে চিৎকারের আওয়াজটা আসছে। তাড়াতাড়ি চলো গিয়ে দেখি। মা তো কখনো পাতকুয়ার দিকে যায় না, কিন্তু আজকে পাতকুয়ার দিকে কেন যেতে যাবে? সঞ্জয় বাবু ও তমাল পাতকুয়োর কাছে গিয়ে দেখে লিপি দেবী পাতকুয়োর জলে পড়ে বাঁচার জন্য অসম্ভব রকম ভাবে চিৎকার করছে। এমন দৃশ্য দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। তারা দুজনে মিলে দড়ি থেকে বালতি খুলে সেই দড়ি পাতকুয়োর জলের মধ্যে ফেলে দেয়। তারা দুজনেও বেটে হওয়ায় লিপি দেবীর কাছে কিছুতেই দড়ি পৌঁছাতে পারে না। তারা পাতকুয়োর একেবারে ধারে গিয়ে দড়িটা আরো এগিয়ে দেয়। মা, তাড়াতাড়ি এই দড়িটা ধরে ওঠার চেষ্টা করো। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি আর বাবা আছি তো, তুমি দড়ি ধরে ওঠার চেষ্টা করো। তাড়াতাড়ি করো মা। তন্দ্রা তার বর এবং শ্বশুর মশাইয়ের আওয়াজ শুনে খুব ভয় পেয়ে যায়। সে বাড়ির বাইরে বেরিয়ে আসে। লিপি দেবীও কোনো মতে দড়ি ধরে পাতকুয়ো থেকে উঠে আসে। লিপি দেবী অজ্ঞান হয়ে যায়। তমাল ও সঞ্জয় বাবু তাকে সেই মুহূর্তে হাসপাতালে ভর্তি করে। ডাক্তারবাবু লিপি দেবীর পেট থেকে সমস্ত জল বার করে তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। লিপি দেবী তার স্বামী ও ছেলেকে সব ঘটনা খুলে বলে। তন্দ্রা, তুমি আমার মাকে মেরে ফেলতে চেয়েছিলে, আজ তোমার জন্য আমার মা জলে ডুবে মরে যাচ্ছিল। তোমার যখন আমাদেরকে নিয়ে এত অসুবিধা, তাহলে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ না কেন? আর সারা জীবন তোমার মুখ আমরা দেখতে চাই না। চলে যাও এখান থেকে। ছেড়ে দে তমাল, বৌমার কোনো দোষ নেই। ওর কপালে বেটে শ্বশুর বাড়ি জুটেছে, সেই রাগেও এরকম কাজ করে ফেলেছে। ওকে ক্ষমা করে দে। কোনো মেয়ে চাইবে বল তার শ্বশুর বাড়ির লোকজন বেটে হোক? ওর কপাল পোড়া, তাই ও এরকম বেটে শ্বশুর বাড়ি পেয়েছে। সেই দিন রঞ্জনবাবু যদি তন্দ্রার সাথে আমার বেটে ছেলের বিয়ে দেওয়ার জন্য জোর না করতেন, তাহলে আজ তোমায় এই দিন দেখতে হতো না। আমি আর তোমার ঠিক সময় না পৌঁছতে পারলে তোমায় তো আজ বাঁচানোই যেত না। বৌমা তো ঘরে বসে থেকে মজা দেখছিল। লিপি দেবী ও সঞ্জয় বাবুর কথা শুনে তন্দ্রা ভীষণ লজ্জা পেয়ে যায়। সে নিজের মনে মনে ভীষণ পরিমাণে অপমান বোধ করতে থাকে। তার চোখে জল চলে আসে। মা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন কাজ করব না। আপনারা সবসময় আমাকে অনেক স্নেহ করেছেন, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে আপনাদেরকে অপমান করেছি। আমার খুব ভুল হয়ে গেছে। লিপি দেবী, সঞ্জয় বাবু ও তমাল তন্দ্রাকে ক্ষমা করে দেয়। লিপি দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তারপর থেকে তন্দ্রা তার বেটে শ্বশুরবাড়ির লোকেদের আর কখনোই অপমান করে না। তন্দ্রা তার পরিবারকে নিয়ে লোক সমাজে চলতেও আর লজ্জাবোধ করে না। এভাবে তন্দ্রা তার বেটে শ্বশুরবাড়িতে খুবই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।